এগুলো বুঝতে পারছো? যে অঙ্কগুলো আমি দিয়েছিলাম সেটা কি বুঝতে পারছো তোমরা? মানে করছো? জি স্যার। জি হ্যাঁ, স্যার। ঠিক আছে। তো এখন দেখো, খেয়াল করো, এই যে আমি এই অঙ্কের একটা অনুশীলন 2.2 এর 14 নম্বর যে এটা ছিল, মানে সৃজনশীল প্রশ্নটা ছিল, সেটা কেমন ছিল একটু দেখি। বলতেছে যে এখানে প্রশ্নটা, যে শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। কথা কি ক্লিয়ার? মানে শিপ্রা বড়ুয়া একজন নাম, একজন মানুষের নাম। উনি হচ্ছে ব্যাংকে 3000 টাকা জমা রেখেছেন। 3000 জমা রাখার পরে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন 2 বছর পর। এখন বলো তো দেখি, এখানে এখানে আমাদের আছে, তাহলে ব্যাংকে জমা রাখছেন কত টাকা? 3000 টাকা। তাহলে এই টাকাটাই তো আমাদের মূলধন, ঠিক না? কারণ এই টাকাটা জমা রাখছেন, তার মানে এটা তো আমাদের, এটা মূলধন। কথা কি বুঝতে পারছো? এটা আমাদের মূলধন, মানে এটা পি। আর এখানে দেখো বলছে 2 বছর পর, তাহলে আমার সময়টা হ্যাঁ, সময়টা কয় বছর? সময়টা হচ্ছে 2 বছর, তাহলে এন কত? 2 বছর। আর এখানে যে টাকাটা পাচ্ছে দেখো, মুনাফা সহ এই টাকাটা পাচ্ছে, তাহলে এটাকে বলবো কি? মুনাফা মূলধন। এটা মুনাফা মূলধন। আর মুনাফা মূলধন জি থেকে স্যার। আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা প্রকাশ করি। তার মানে এখানে যে প্রশ্নটা দেয়া আছে, এখানে দেখো কি কি দেয়া আছে। এই যে টাকাটা জমা রাখছিল একে তো আমরা মূলধন বলি, পি। তারপর দেখো এখানে 2 বছর সময় দেয়া আছে। আর এই মুনাফা সহ মুনাফা মূলধন দেয়া আছে 3600 টাকা, মানে এর মানটা দেয়া আছে। এখন ক নম্বরে বলছে দেখো, যে সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফা, কিন্তু এটা সরল মুনাফার হার নির্ণয় করো। তো সেক্ষেত্রে এখন খেয়াল করে দেখো যে এখানে কিন্তু মুনাফার হারটা কিন্তু দেওয়া ছিল না। দেওয়া ছিল? এখানে কিন্তু মুনাফার হারটা দেওয়া নাই। শুধুমাত্র কত টাকা জমা রাখছে সেটা দিয়েছে, এবং 2 বছর পরে কত টাকা পেয়েছে সেটা দিয়েছে, বাট মুনাফার হারটা কিন্তু দেওয়া নাই। যার কারণে আমরা করব কি, ক নম্বরে এই মুনাফার হারটা বের করব। মুনাফার হারটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখান থেকে আর এর মানটা বের করব। ক্লিয়ার? এবার দেখো জি স্যার। দ্বিতীয় নম্বর প্রশ্নটা বলতেছে যে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। দেখো এখানে মুনাফা আসল 3600 টাকা হয়েছে। যদি টাকাটা আরো 3 বছর রাখা যেত, অর্থাৎ মোট 5 বছর রাখা যেত, সেক্ষেত্রে মুনাফা আসল কত হতো, এই প্রশ্ন বলতেছে। এবার গতে বলতেছে যে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা 2 ধরনের মুনাফা জানি, একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফার ক্ষেত্রে সূত্র একরকম, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র আরেক রকম। এখন বলতেছে এই 3000 টাকা যদি একই হার মুনাফায়, চক্রবৃদ্ধি মুনাফায়, একই হার বলতে বোঝাচ্ছে যে আমি এখান থেকে যে হারটা বের করব সেই হারটা কিন্তু এখানে ব্যবহৃত হবে। একই হার মুনাফায়, চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো। কথা ক্লিয়ার? 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো, তোমাকে সেটা বের করতে বলছে। তার মানে আমি আস্তে আস্তে দেখে ক নম্বর থেকে শুরু করি। প্রথমে আমরা ক নম্বর করবো, তারপর খ, তারপর গ। এখন খেয়াল করে দেখো যে আমরা প্রথমে যে ক নম্বর অঙ্কটা যদি করি, দেখো ক নম্বর। এখন ক নম্বর অঙ্কটা যদি করি, তাহলে দেখো বলতেছে যে সরল মুনাফার হার নির্ণয় করো। তো দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে সরল মুনাফাটাকে আমরা, হারটাকে আমরা হচ্ছে আর দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে একটু দেখে আসি। দেখো বলতেছে কোনো ব্যাংকে 3000 টাকা জমা রাখছে, তাহলে এটা মূলধন আমাদের। তা আমরা যদি এখানেই লিখি যে এখানে মূলধন, তাহলে আমরা মূলধনকে কি দ্বারা প্রকাশ করি? মূলধনকে পি দ্বারা প্রকাশ করি। তাহলে মূলধন পি ইকুয়াল টু দেখো 3000 টাকা। কথা কি বুঝতে পারছো? 3000 টাকা। এরপর দেখো সময় কয় বছর? 2 বছর। তার মানে কি সময় এন ইকুয়াল টু কত বছর? 2 বছর। ওকে। তারপর দেখো কি দিয়ে আছে, মুনাফা সহ 3600 টাকা পায়। মানে এই যে যেটা আমরা লিখলাম মুনাফা সহ 3600 টাকা, এটা কিন্তু মুনাফা মূলধন। কথা কি বুঝতে পারছো? সেটা কিন্তু মুনাফা মূলধন। তাই এই মুনাফা মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এটা কিন্তু এ দ্বারা প্রকাশ করি। মনে আছে কি? জি মুনাফা স্যার। এই মুনাফা আসসালামু আলাইকুম মূলধন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখো এই মুনাফা মূলধনকে আমরা কিন্তু এ দ্বারা প্রকাশ করি। দেখো খেয়াল করে, তাহলে আমরা এখান থেকে কিন্তু এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত? দেখো এই 3600 টাকা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই যে 3600 টাকা। ওকে।
তাহলে আমরা গেল মুনাফা মূলধন দেখলাম। এখন দেখো আমাদের কি বের করতে হবে, দেখো তো ক নম্বরে বলতেছে না সরল মুনাফার হার সরল কত, মুনাফার হার নির্ণয় করো। মানে হার কত আমরা জানি আর, আর ইকুয়াল টু হোয়াট। এখন দেখো তো প্রিয় শিক্ষার্থী, তোমরা একটা সূত্র জানো না সরল মুনাফার ক্ষেত্রে? জি স্যার। সূত্রটা কি জানি আমরা এখন লিখবো, দেখো আমরা এখন লিখি একটু দেখো। আমরা জানি আই সমান সমান পি এ আর এন। সমান হয় না, না আই সমান তো জানি, বাট আমাদের কিন্তু এ আছে, এ আছে না, জি এ স্যার। তাই এ সমান আমরা কি জানি আই প্লাস আছে পি, মনে আছে না? জি স্যার। জি স্যার। এক মিনিট আমি একটু কথা বলবো, আমি একটু মিউট রাখলাম, আমি একটু ফোন আসছে বারবার, হ্যাঁ একটু মিউট থাকলাম। হ্যাঁ সরি, তোমাদের ডিস্টার্ব হলো, ঠিক আছে আমরা আবার ক্লাস শুরু করি। দেন কথা হচ্ছে দেখো যে আমরা দেখো আমি কিন্তু তোমরা যে বললো না আই ইকুয়াল টু পি আর এন, হ্যাঁ ওই সূত্রটাও ব্যবহার করতে পারি আমরা, বাট এখানে ওই সূত্রটা ব্যবহার করতেছি না, কেন জানো? কারণটা দেখো, ওইভাবে বের করতে পারতাম আমরা, যদি 3600 থেকে যদি 3000 বিয়োগ করতাম ইন্টারেস্টটা পেয়ে যেতাম, বাট আমরা ওইভাবে না জি করে আমি স্যার। দেখো কিভাবে বের করতেছি, এটা অন্যভাবে একটু বের করতে পারছি। কারণ কি কি আছে, এ আছে, এই যে এ আছে, পির মানটাও আছে। এখন আমরা এখান থেকে একটা সিস্টেম করে আর এর মানটা বের করবো। কিভাবে বের করবো দেখো, ইচ্ছা তোমাদের অন্যভাবে করতে পারো, কোনো সমস্যা নাই, এটা কোনো ধরাবাধা নিয়ম নাই। আই মানে কি দেখো তো, পি আর এন লেখা যায় না বলো, সূত্র আর ইনটু পি। জি স্যার। তাহলে এখান থেকে তুমি পি কমন নিতে পারো না, এখানে পি আছে এখানেও পি জি আছে, স্যার। তাহলে পি যদি কমন নাও তাহলে 1 প্লাস 1 এন। প্লাস আর এন। ওকে, এখন খেয়াল করে দেখো তো আমাদের বের করতে হবে কি, এই যে আর এর মানটা বের করতে হবে না, জি সবগুলো আছে স্যার। না আমার, এ এর মান আছে, পি এর মান আছে, এন এর মান আছে, সবই তো মান আছে, জাস্ট আর এর মানটা বের করতে হবে। এখন জি খেয়াল করে স্যার। দেখো আমি যদি একটু এভাবে লিখি, বুঝো নাকি, আর প্লাস আর এন ইকুয়াল টু এ বাই আছে পি, এটা বুঝতে পারো নাকি দেখো? জি স্যার। কথা আমরা এখন মান বেশ বসাই, হ্যাঁ মান বসে, এর মানটা কত ছিল, এর মানটা ছিল আছে 3600, 3600। আর পির মানটা আছে 3000। ওকে 3000। হ্যাঁ, তো এখন আমরা দেখো এটাকে যদি ক্যালকুলেশন 3000 সরি 3000, এটা যেটা কাটো কেটলে 36/30 হয়, আমরা যদি একটু সিস্টেম করি তাহলে এখান থেকে আর এন এর মান ইকুয়াল টু 36/3, 30 মাইনাস আছে 1, দেখো বুঝো নাকি, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, লসাগু করি, মানে একটা বড় করে করতেছি, জাস্ট একটা ভেঙে ভেঙে করতেছি। তাহলে 36 থেকে যদি 30 বাদ দাও, আমি একবার একটু করতেছি, তাহলে 6/30, দেখো বুঝো নাকি এই পর্যন্ত 6/30। এখন খেয়াল করে দেখো তো আমাদের বের করতে হবে কোন মানটা, আর এর মানটা বের করতে হবে না? তাহলে এন যে এই পাশে গুণ আছে তো এই পাশে গেলে ভাগ হবে না, তো সুতরাং আর ইকুয়াল টু দেখো এন এর মানটা কত ছিল, এন এর মানটা 2 বছর ছিল না, বলো তোমরা কি বুঝতেছো? জি স্যার। হ্যাঁ জি দেখো স্যার, এন বুঝতেছি। এর মানে এখন 2 বছর ছিল, তা আমরা যদি একটু কাজ করি সেটা হচ্ছে এখানে যদি মানটা বসিয়ে দিই, আর গুণন আছে 2, দেখো বসিয়ে দিই 2 আর হয়। এখন তুমি যদি আর ইকুয়াল হয় 2টা বেশি ভাগ হয়ে যাবে না, বলো 6 30 গুণন আছে 2, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে 5 হয়, তাহলে 1/10 হয়, দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। এই পর্যন্ত বুঝেছো? তাই এখন খেয়াল করে দেখো, এখন যদি সুতরাং আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে 100 দিয়ে এরকম ক্যালকুলেশন করতে হবে পার্সেন্টেজ, সুতরাং আর ইকুয়াল টু 10%, দেখো বুঝো নাকি? তাহলে মুনাফাটা হার ছিল আর ইকুয়াল টু 10%, মানে শতকরা 10 টাকা। দেখো তোমরা এখানে বুঝতে না পারলে আমাকে বলতে পারো স্যার এখানে বুঝি নাই। জি স্যার, বুঝেছি। বুঝতে পারছো বিষয়টা? তাই এখন তোমরা যদি মনে করো বিকল্প প্রসেসে করতা তাও করা যেত, সমস্যা নেই, তুমি এইভাবে করতে পারবা। আবার যদি মনে করো যে কে কি বলতেছিল বলো, হ্যালো কেউ কি কিছু স্যার বলবা? নেহা সালাম দিয়েছে। হ্যাঁ ও ওয়ালাইকুম আসসালাম, আমি বুঝতে পারিনি অবশ্য। দেখো তো বুঝতে পারো নাকি অঙ্কটা? তোমরা যদি মনে করো যে এইভাবে করবা তাও করতে পারো, আর একটা প্রসেসও করতে পারো, ঠিক আছে? ওখান থেকে তোমাকে তাহলে কি করতে হবে, ওই মুনাফা যেটা আমাদের দেওয়া ছিল, দেখো এই মুনাফা থেকে মুনাফা মূলধন যেটা চেয়েছিল এখান থেকে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে মুনাফাটা পেয়ে যাবা। কথা কি বুঝতে পারছো? দেখো এটা হচ্ছে মুনাফা মূলধন না, এটা হচ্ছে মুনাফা মূলধন,
এখন এটা থেকে তুমি যদি 3000 টাকা বাদ দিয়ে দাও তাহলে মুনাফা পাবা না, আয় পাবা। কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার। আমি যদি জি তোমাদেরকে স্যার। একটু বিকল্প করে দিই, যদি মনে করো যে অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, অনেক মনে করতে পারো যে অনেকে বড় হয়ে গেছে, আমি যাদেরকে বিকল্প প্রসেসে করি তাহলে কি হয় দেখো। বিকল্প প্রসেসে, তো বিকল্প প্রসেসটা কেমন খেয়াল করো। আমি একটু বিকল্প প্রসেসে করতে চাচ্ছি। ওইটাও তো থাকবেই, যেটা তোমাদের ভালো মনে হয় তুমি সেটা করবা, এটা বিকল্প। বিকল্প কেমন দেখো, এখানে খেয়াল করে দেখো 3000 টাকা তা জমা রাখছে ব্যাংকে, আর ব্যাংক থেকে 2 বছর পর পাইছে 3600 টাকা। এই যে 3600 টাকা পাইছে, এখন খেয়াল করে দেখো তো তাহলে লাভ কত হয়েছে, ইন্টারেস্ট কত হয়েছে। দেখো এখানে আমি যদি সংক্ষিপ্ত করি, এখানে আছে মূলধন, মূলধন হচ্ছে কত, পি ইকুয়াল টু স্কেলটা দাও দিই। 3000 টাকা, 3000 টাকা। সুতরাং মুনাফা, দেখো এখান থেকে যে মুনাফাটা বের করে নিতে পারো, মুনাফা আই ইকুয়াল টু আমরা কি জানি, এ মাইনাস আছে পি। এর মানটা কত দেখো, এর মানটা দিয়েছে 3600, আর পির মানটা দেখো 3000। তার মানে আমি দেখতেছি এখানে আমাদের ইন্টারেস্টটা হচ্ছে 600 টাকা। কথা কি বুঝতে পারলাম? এটা 3000 টাকা আর এটা হচ্ছে 600 টাকা। কি ক্লিয়ার? মুনাফাটা আমি পেয়ে গেলাম 600 টাকা। এখন সময় দেখো, সময় n ইকুয়াল টু 2 বছর। তো আমরা এখান থেকে আর বের করব, মুনাফার হার আর। এই শব্দ আসছে তোমাদের ওখান থেকে, শব্দ আসতেছে মুনাফার হার আর ইকুয়াল টু হোয়াট। দেখো এভাবে আমরা কিন্তু বের করে নিতে পারবো। প্রথম মূলধন লিখলাম 3000 টাকা, মুনাফাটা বের করে নিলাম কত, 600 টাকা, সময় n 2 বছর, মুনাফার হার কত। তখন আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে আমরা জানি, এভাবে কিন্তু তোমরা করতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা জানি আই ইকুয়াল টু কত, পি আর এন না, পি আর এন। তাহলে এখন যদি আর এর মানটা বের করতে চাও তাহলে আর ইকুয়াল টু আই ভাগ হচ্ছে পি এন হবে না, বলো আই ভাগ পি এন হবে না? জি স্যার। আয়ের মানটা কত, আয়ের মানটা দেখো 600 টাকা, বসাই দিলাম 600 টাকা, বাই পি এর মানটা কত 3000, গুণন এর মানটা আছে 2। ঠিক আছে, এখন তুমি যদি ক্যালকুলেশন করো, এই দুটো শূন্য কাটা দাও, তাহলে কত 60। তার মানে 1/10 হয় এটা। এই 1/10 কে তুমি যদি আবার 100 দিয়ে গুণ করে দাও, পার্সেন্টেজ করে দাও, তাহলে এটা পার্সেন্টেজ হবে। কথা কি বুঝতে পারছো কি পারোনি? তার মানে একই জি রকম স্যার, বুঝতে পেরেছি। মুনাফার হার আছে আর পার্সেন্ট, তোমার যেটা তোমাদের মনে হয় তোমরা সেই অঙ্কটা করতে পারো। তুমি যদি এই প্রসেসে করতে চাও কোনো সমস্যা নাই, আবার যদি আমি আগেকার প্রসেসটা করে দিলাম ওইটা করতে পারবা, কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন দেখো তো, তাহলে মুনাফার হারটা কিন্তু আমরা বের করে নিলাম, এটা কিন্তু জানা ছিল না আমাদের, কিন্তু কতে এটাই বলছিল যে সরল মুনাফার হার কত। তো আমরা দেখলাম সরল মুনাফার হার হচ্ছে 10%। এটা কিন্তু মনে রাখো, এটা কাজে লাগবে, আমাদের পরের অঙ্ক করতে লাগবে। কি কথা কি বুঝতে পারছো সবাই? আর তোমাদেরকে আমি যে বললাম যে তোমরা যারা প্রেজেন্ট আছো তারা সবাই তোমাদের চ্যাট বক্সে রোল এবং নাম লিখে দাও। লিখে দিচ্ছ কি সবাই? লিখে দাও। ইয়েস স্যার, লিখেছি। স্যার লিখেছি। বলো। হ্যাঁ ঠিক আছে, এখন খেয়াল করে দেখো তো, আমরা খ নম্বরটা করি। হ্যাঁ খ স্যার নম্বরটা, লিখছি। ওকে ওকে লিখো। হ্যাঁ বলা লাগবে না, লিখো, সে লিখলে হবে। খ নম্বরটা দেখো, আরো 3 বছর পর, মানে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। খেয়াল করে দেখো যে 2 বছর আগে রাখছে, একটু মনোযোগ দাও, 2 বছর কিন্তু আগে রাখছে, বলতেছে আরো 3 বছর পর, মোট 5 বছর। তাহলে 5 বছর পরে মুনাফা আসল কত হবে, মানে এর মানটা কত হবে সেটা বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? আমার কথা কি ক্লিয়ার হইছো কি? জি স্যার। ইয়েস স্যার। আরো 3 বছর পর, আরো 3 বছর পর বলতে কি বোঝায়, আমরা 2 বছর রাখছে অলরেডি, আরো 3 বছর পর মানে মোট 5 বছর পরে তার মুনাফা আসল কত হবে। এটাও দুই ভাবে করা যায়, তো আমি একটা করতেছি, দেখো খেয়াল করে। আমরা খ নম্বর যখন করতেছি, আমরা লিখতেছি এখানে, এখানে কি কি আছে সেগুলো আমরা লিখে নিই নাকি। এখানে মূলধন, এখানে মূলধন পি সমান কত, 3000 টাকা, এই টাকাটা আমি লিখে নিলাম, মূলধন পি ইকুয়াল টু 3000 টাকা। এরপর দেখো যে আমরা মুনাফার হারটা কিন্তু ওখান থেকে পেয়ে গেছি, ঠিক না? এই যে মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 10%, ঠিক না? 10%। এটাকে আমরা যদি পার্সেন্টেজটা উঠাই দিই, সেটা 10/100 করা লাগে,
অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে 1/10 হয়। কথা কি তোমরা জানো তো এটা, ঠিক না? জি স্যার। এখন দেখো সময়, সময় n ইকুয়াল টু কয় বছর 3 দেখো তো? বছর। না 3 বছর না, 3 খেয়াল করো। বছর। আমি যেহেতু এই এই 3000 টাকা থেকে শুরু করছি, যেহেতু মূলধন হিসাব করছি 3000 টাকা, তাহলে সময় 3 বছর না, সময় হচ্ছে 5 বছর হবে। কেন 5 5 বছর? বছর। দেখো এখানকার 2 বছর আর এখানকার 3 বছর, মোট হচ্ছে 5 বছর। সময় n ইকুয়াল টু 2 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 5 বছর। কথা কি বুঝতে পারছো? হুম, জি স্যার। খেয়াল করো। তাহলে এখন বলতেছে কি, তাহলে আমাদের মুনাফা আসল কত? তাহলে মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফা আসল, এ। হ্যাঁ, মুনাফা আসল এ সমান হোয়াট, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখো, তাহলে আমরা কি জানি? আমরা জানি, লিখি যে আমরা জানি যে এ সমান হচ্ছে পি প্লাস আছে আই। তো এটাকে আমরা যদি একটু সংক্ষিপ্ত সাজায় লিখি, আই মানে আছে পি আর এন। তাহলে এখান থেকে যদি পিটা কমন নাও, একই রকম ভাবে আর প্লাস 1 প্লাস আর এন। দেখো তো, বুঝো নাকি? জি স্যার। বুঝতে পারছো? এখন দেখো তো আমার মানগুলো বসাই তো। এখন এই যে পি এর মানটা কত? পি এর মানটা দেখো, এই যে 3000 টাকা, 300 3000 টাকা। 3000 3000 টাকা। 3000, এই যে 3000 টাকা আমি লিখলাম, 3000 লিখলাম, গুণ 1 প্লাস আর এর মানটা দেখো 1/10, 1/10 গুণন এন এর মানটা হচ্ছে 5 বছর। কথা কি বুঝতে পারছো? তোমাদেরকে একটা কথা জি বলি, জি স্যার। স্যার। হয়তো বা তুমি একজন বললা যে 3 বছর হবে স্যার, তো 5 বছর কেন হলো? কথা হচ্ছে শোনো, এখানে কিন্তু তুমি 3 বছর দিয়ে করতে পারতে। সেক্ষেত্রে এখানে যে 600 টাকা তুমি মুনাফাটা পেয়েছো, ওই 600 টাকা মুনাফাটা আবার এর সঙ্গে যুক্ত করা লাগতো 3 বছর হিসাব করলে। কারণ 2 বছরে মুনাফা আমি 600 টাকা পেয়েছি, 2 বছরে মুনাফা 600 টাকা আমরা পেয়েছি। সেই 600 টাকার সাথে আরো 3 বছরের মুনাফা যোগ করলে যেটা হবে সেটা বের হতো। আমি ওই ঝামেলায় না যেয়ে আমি ধরে নিলাম যে সে 2 বছর রাখছিল, আরো 3 বছর রাখলে এরপর মোট কত টাকা পাবে সেই হিসাব করতেছি। কথা ক্লিয়ার? খেয়াল করে দেখো, আমি হিসাব করলাম যে এখানে 2 বছর রেখেছিল টাকাটা এই 3000 টাকায়, এরপরে আরো 3 বছর রাখতে চাচ্ছে, তাহলে মোট 5 বছর পরে তার মুনাফা আসলটা কত হবে সেটা আমরা বের করতেছি। কথা ক্লিয়ার? কারণটা এখানে খেয়াল করে দেখো, যেখানে বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে, আরো 3 বছর পর, মানে 2 বছর রাখছে, তারপর যদি আরো 3 বছর রাখে, মোট 5 বছর রাখে, তাহলে মুনাফা আসল কত হবে? কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা সেই হিসাব করে আমি 5 বছর নিয়েছি, নিয়ে এভাবে ক্যালকুলেশন করলাম। এখন দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে এই 3000 যা আছে তাই রাখলাম, গুণ এখানে ক্যালকুলেশন করলে 1 প্লাস 1/2 হয়। তুমি যদি লসাগু করো 2 আর 3, তার মানে 3000 গুণন 3/2 হয়। এখন এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো কত হয় দেখো, 3000 1545 হয় না? দেখো, জি স্যার। হ্যাঁ, 4500 টাকা। এই যে 4500 টাকা, মানে যদি কাটা করলে 1500 আর 3 × 4500, তার মানে উনি যদি আরো 3 বছর রাখেন, মানে মোট 5 বছর রাখেন, তাহলে ওনার মুনাফা আসলে 4500 টাকা হবে। কথা বুঝতে পারলা বিষয়টা? তার মানে লিখবো যে আরো আরো 3 বছর, স্যার একটু খাতাটা উপরে উঠান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আরো 3 বছর পর মুনাফা আসল হবে 4500 টাকা। কথা কি বুঝতে পারছো? কঠিন কি অঙ্ক অনেক? নো স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা তো এখানে এই 3 বছর আর হচ্ছে 2 বছর মিলিয়ে 5 বছর তো আগে করেই ফেলেছি, এখানে আবারও 3 বছরের মুনাফা বের করলাম। না, আবারও না, মানে এখানে আমি যে লিখলাম যে প্রশ্ন চেয়েছিল না আরো 3 বছর পর। স্যার এটা না তো। কোনটা কোনটা বলো? স্যার একটু থার্ড লাইন থেকে বুঝান। এই যে 1 2 3 এখান থেকে না উপরে? জি স্যার। হ্যাঁ,
এখানে তো সূত্র ফেলছি জাস্ট, এই যে পি প্লাস পি আর এন, পি কমন নিছি, 1 প্লাস আর এন হয়েছে, এন্ড পি এর মানটা 3000 লিখছি, 3000 লিখতেছি। আর এই যে 1 আর এর মানটা 1/10 ওখানে আগে থেকে পেয়ে গেছি, আর এন এর মানটা আছে 5 বছর। এখন হয়তো তোমাদের সমস্যা এই 5 বছর কেন এটা নিয়ে, ঠিক না? স্যার 5 বছর তো আগের 2 আর এখনের 3 মিলিয়ে 5 বছর দেওয়া হ্যাঁ যায়। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তারপর কি বলো? তারপর তো স্যার কাটছি এখন আমরা, বুঝতে পেরেছি। তারপর তো কেটেছি, এই যে এটা 5 দিয়ে 10 কে কেটে দিয়েছি, কেটে দিয়ে 2 হয়েছে, সেই 2 কিন্তু এখানকার 2, অন্য 2 না। এই কাটাকাটি করার পর কিন্তু এখানে 2 হয়েছে। জি স্যার। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তোমাদেরকে আমি একটু কনফিউশন দূর করার জন্য আর একটু বিষয় বলি। জি স্যার বুঝতে পেরেছি। এটা হচ্ছে এই যে 5টা আমি লিখছি, এই যে 5 লিখছি, কেন লিখেছি খেয়াল করে দেখো। এখানে বলতেছে যে আরো 3 বছর পর, আরো 3 বছর পর বলতে কি বোঝায়? আরো 3 বছর পর বলতে বলেছে আগে 2 বছর রাখছিল, এরপরে আরো 3 বছর রাখবে। তাহলে আগে 2 বছর আরো 3 বছর, তার মানে মোট মিলে 5 বছর হবে না? জি স্যার। এখন আমি তোমাদেরকে একটা বলি, যদি তুমি মনে করো অঙ্কটা অন্যভাবে করবা, মানে 3 বছর ধরে করবা, 3 বছর ধরে করলেও অঙ্কটা হবে। সেক্ষেত্রে হবে কি, 2 বছরে যে মুনাফাটা যেটা পেয়েছিল 600 টাকা, সেটা কিন্তু এর সাথে যুক্ত করতে হবে। কথা কি বুঝতে পারছো? 3 বছর দিয়ে অঙ্ক করলেও হবে। জি স্যার। এখন বিষয়টাকে, তার আগে যে 2 বছর যে তার মুনাফা 600 টাকা পেয়েছে, এখানে দেখো এই যে 3600 টাকা মুনাফা আসল আর 3000 টাকা তার মূলধন, তাহলে কি মুনাফাটা পাচ্ছে 600 টাকা না? তাহলে তোমার করা লাগবে 3 বছর ধরে করলেও অঙ্কটা হবে, সমস্যা নেই, কিন্তু এই 2 বছরে যে মুনাফার 600 টাকা আছে এটা পরে আবার অ্যাড করা লাগবে। যদি প্রশ্নটা আবার বলি তোমাকে, যদি প্রশ্নটা বলতো পরবর্তী 3 বছর পর মুনাফা আসল কত হবে, পরবর্তী 3 বছর পর মুনাফা আসল কত হবে, তখন কিন্তু 3 দিয়ে ক্যালকুলেশন করতাম। তোমরা যদি কনফিউশন না দূর হয় আমাকে কাছে আবার বলো। দেখো প্রশ্নটা যদি এমন হতো আরো 3 বছর না বলে বলতো পরবর্তী 3 বছর পর, পরবর্তী 3 বছর পর মুনাফা আসল কত হবে, তখন কিন্তু আর 2 কে টানতাম না, 2 কে কিন্তু নিয়ে আসতাম না। তখন পরবর্তী 3 বছর পর তার মুনাফা আসল কত হবে সেটা আমরা কিন্তু 3 দিয়েই ব্যবহার করতাম, এর মানটা 3 হতো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যদি বুঝতে পেরে থাকো, আজের কেউ যে না বুঝে থাকো আবার প্রশ্ন করতে পারো, যতবার তোমরা প্রশ্ন করবে আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব, তোমরা প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। কথা কি আমার বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, বুঝে থাকলে শোনো, কোনো কিছু না বুঝে যাবা না, ঠিক আছে? আমি বলতেছি বারবারই, তোমরা না বুঝতে পারলে আমাকে বলবা, আমি বারবারই বুঝাবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই এখানে। কারণ তোমাদেরকে শেখানোর জন্যই তো ওকে স্যার। আমি তোমাদের টিচার। তো সেক্ষেত্রে দেখো যে এখানে আমি এবার যেহেতু বুঝে গেছি, গ নম্বর প্রশ্নটা বলবো। গ নম্বর প্রশ্নটা একই রকম প্রশ্ন, জাস্ট এখানে চক্রবৃদ্ধি মুনাফায় কাজ করতে হবে। দেখো বলতেছে 3000 টাকা একই হার, একই হার বলতে কি বোঝায়? একই হার মানে বলতে বোঝাচ্ছে এখানে যে হারটা ব্যবহার করেছিল মুনাফার হারটা, এখানে সেই হারই ব্যবহার করব। তো বলো তো এখানে কি হার ব্যবহার করছিল? আর ইকুয়াল টু 10% না এই জায়গাটাই? জি স্যার। আর মুনাফার ক্ষেত্রে সেই ক্ষেত্রে এখানেও সে একই হার মুনাফায় হবে। তো বলছে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 3000 টাকা 2 বছর পর, তাহলে এখানে কিন্তু 2 বছর পর এর মানটা কত, তাহলে এন কত 2 বছর, পি কত 3000, জি স্যার। আর একই হার তো তাই পেয়ে 3000 চক্রবৃদ্ধি মূলধন 1/10। হ্যাঁ, চক্রবৃদ্ধি মূলধনটা কত? তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি আমাদের মনে আছে? চক্রবৃদ্ধি মূলধনটাকে আমরা সি ইকুয়াল স্যার টু A equal to P না by এ I। না না এ ইকুয়াল টু না, তোমরা ভুল বলতেছো, এ না, সি সি সি, পি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, যেখানে এন আছে সময়, আরটা আছে মুনাফার হার, পিটা আছে মূলধন, আর এটা আছে চক্রবৃদ্ধি মূলধন। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমরা অঙ্কটা স্যার করেছিলাম। এটা কি পুরো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা? হ্যাঁ হ্যাঁ, এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, সি ওকে স্যার, ইকুয়াল এটা টু পি জানতাম না। ইনটু, আর চক্রবৃদ্ধির যদি মুনাফা বলে,
তোমাকে যদি মুনাফা বলে তখন হচ্ছে কিন্তু সি মাইনাস পি করতে হয়, চক্রবৃদ্ধি মুনাফা। আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এটা, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটা। ওকে স্যার। তো তোমার কাছে চাইছে ওকে কি স্যার। চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে, খুব সোজা অঙ্ক, একদমই সোজা অঙ্ক। দেখো আমি করতেছি, এখানে কি কি আছে দেখো, তোমরা নিজেরাই দেখো। 3000 টাকা, 3000 টাকা ব্যাংকে জমা রাখছে, তাহলে ওটা কি হবে, এটা মূলধন হবে না? তো আমরা লিখি এখানে স্যার। যে এখানে মূলধন, এখানে মূলধন পি ইকুয়াল টু 3000 টাকা, এটা আমরা লিখে নিলাম। ওকে, এরপর দেখো আর কি কি বাদ আছে। এখানে আছে বলতেছে একই হার, তাহলে মুনাফার হারটা লিখিনি। তাহলে মুনাফার হারটা কি, দেখো মুনাফার হার আর ইকুয়াল টু, দেখো 10% ছিল না ওখানে, সেটা ক্যালকুলেশন করে 1/10 করতে পারি, 1/10 পার্সেন্টেজ উঠাই দিলাম, একই হার গেল। এখন বলতেছে যে 2 বছর, সময় কত, 2 বছর, সময় এন ইকুয়াল টু কয় বছর, দেখো 2 বছর। তারপর চেয়েছি কি চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে, তো চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের চেয়েছে, এটা আমাদের কিন্তু বের করব। দেখো আমরা এখন সূত্র লিখি, এখন সবকিছু লেখা হয়ে গেল। দেখো ওখান থেকে নিলাম, এই যে মূলধন নিলাম 3000 টাকা, একই হার মানে ওখান থেকে বের করছিলাম, ক হতে সেটা লিখে নিলাম। একটা কথা বলতে পারো এখানে, এখানে ক হতে প্রাপ্ত বলতে পারো, এই যে যেটা লিখলাম না, একটু ভালো করে লিখো যে ক হতে প্রাপ্ত। একটু লেখাটা অবশ্য ছোট হয়ে গেল, ক হতে প্রাপ্ত এই লাইনটা লিখো, মানে ক থেকে পাইলা তুমি, ঠিক না? এটা লিখে রাখো, ক হতে প্রাপ্ত। তাই এখন আমরা কি করব, সবকিছু লেখা হয়ে গেছে, এখন আমরা করবো কি, আমরা জানি সোজা অঙ্ক, তো এই সরল মুনাফার অঙ্ক খুবই সোজা। আমরা জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দেখো তো বুঝো নাকি, এই সূত্র একদম সূত্র, চক্রবৃদ্ধি মূলধন সিটাকে এভাবে লেখা যায়। এখন খেয়াল করে দেখো তো, এখন পি এর মানটা কত, 3000 টাকা, এই যে আমি 3000 টাকা লিখলাম, ওকে, গুণ একই লিখলাম। আর এর মানটা দেখো 1/10, এই যে 1/10 লিখলাম। আর এন এর মানটা দেখো 2 বছর, এই যে স্কয়ার করলাম। কথা কি বুঝেছো? তারপর দেখো এই 3000 টাকা যা আছে আমরা তাই লিখলাম। এখন লসাগু করলে দশককে 10 আর 11, 11/10 হোল স্কয়ার। কথা কি ক্লিয়ার? স্যার 10-এর জায়গায় 100 হবে না? আর 10 এর জায়গায় 100, আমি তো স্কয়ারটা করিনি এখনো। কোন জায়গায়, এখানে বলতেছো নাকি এখানে 100 হবে এখানে? হ্যাঁ স্যার, হ্যাঁ। ওখানে 100 হবে কেমন করে? 10% মানে কি দেখো, 10% বলতে কি বোঝায়, 10% বলতে বোঝায় যে 100 টাকায় 10 টাকা। কথা কি ক্লিয়ার? 10% বলতে বোঝায় যে 100 টাকায় 10 টাকা। এখন তুমি যদি 100 টাকায় 10 টাকা লিখো, তার মানে কি দেখো, এই যে 10 টাকা, এই যে 100 টাকা, তার মানে 100 টাকায় 10 টাকা। এখন একটা শূন্য কাটো, একটা শূন্য কাটলে কি হয়, 1/10 হয় না? আমি তো সেটাই লিখছি 1/10। কথা কি বুঝেছো? জি স্যার, বুঝছি। তোমাদেরকে না বুঝতে হলে তুমি, আমি আবার বলি শোনো, শতকরা 10% বলতে কি বোঝায়, বোঝায় 10%, এটা অর্থ হচ্ছে 100 টাকায় 10 টাকা, মানে 1/100, মানে 10/100। একটা শূন্য কেটে দিলাম, দিয়ে 1/10 করলাম। কি বুঝেছো কথা? জি বুঝেছো? স্যার, বুঝেছি। তাহলে এখন দেখো আমরা এই যে এটা করলাম, এখন আমরা যদি একটু কাজ করি, সেটা হচ্ছে যে যেহেতু স্কোয়ার আছে, ওইটাকে আমরা একটা কাজ করি, 11 11 121 হয়, আর 10 10 100 হয়। দেখো বুঝো নাকি, স্কোয়ারটা উঠাই দিলাম, উপরে স্কোয়ার হয়, নিচে স্কোয়ার। তোমরা তো 7এও শিখে আসছো, 8এও শিখছো, যে যখন আমাদের বর্গটা উপর নিচে থাকে, দুইজনের উপর বর্গ হয়, তাহলে 11 কে স্কোয়ার করলে হচ্ছে 121 হয়, আর 10 কে স্কোয়ার করলে কত হয়, 100 হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা করব কি, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, নিচে তো নাই 1। এখন একটা কাজ করতে হবে, কাটাকাটি করলে এই দুটো শূন্য, দুটো শূন্য কাটা, এই দুটো শূন্য কাটা দিলে 3630 হয়। 3630 হয়। তার মানে আমরা যদি এটা লিখি, তাহলে 3630 টাকা। তো এখন খেয়াল করে দেখো তো একটা বিষয়, তার মানে যদি সে যদি চক্রবৃদ্ধি মুনাফা রাখে, তাহলে এই টাকাটা পাবে। আর প্রশ্নে দেখো তো যে এখানে কি পেয়েছিল, এই যে সরল মুনাফা রাখার পরে, এটা খেয়াল করে দেখো, সরল মুনাফা রাখার পর দেখো 2 বছর পর মুনাফা সহ এই টাকাটা পেয়েছিল 3600 টাকা। আর এখানে আমরা দেখতেছি যদি সে যদি চক্রবৃদ্ধি মুনাফা রাখতো, তাহলে 3630 টাকা পাইতো, অর্থাৎ 30 টাকা এখানে বেশি পাইতো। কথা কি বুঝতে পারলাম?
জি স্যার। হয়তো তোমরা মনে করতে পারো যে এটা কম টাকায় তো, কারণ আগে পেতো 3600 টাকা, এখন পাচ্ছে 3630 টাকা, আসলে কম না। যখন টাকাটা অনেক বেশি রাখবা, অনেক দিন রেখে দিবা, এই টাকাটা তখন আর 3630 থাকবে না, অনেক বড় টাকা হয়ে যাবে, অনেক বিশাল টাকা হয়ে যাবে। বুঝতে পারছো সেটা? এই জন্য চক্রবৃদ্ধি মুনাফা টাকাটা বেশি, সরল মুনাফা টাকাটা কম। কথা কি বুঝেছো? এটাই আমাদের চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং চক্রবৃদ্ধি মূলধন, এখন তোমাদের একটা কথা বলি, আমি অঙ্কটা শেষ করি। চক্রবৃদ্ধি মূলধন 3630 টাকা। এখন তোমাকে যদি বলতো চক্রবৃদ্ধি মুনাফা বের করো, তাহলে কত হতো বলতে পারবা? এর চক্রবৃদ্ধি মূলধন বের করলাম সি। এখন যদি বলতাম চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বিয়োগ করতে হবে স্যার। হ্যাঁ, তার মানে সি, আমরা যেটা বলছিলাম সি থেকে পি বিয়োগ করব। অর্থাৎ সির মানটা দেখো, মনে করো যে এখানে 3600, এটা কিন্তু আলাদা অঙ্ক, হ্যাঁ অঙ্ক না, জাস্ট আমি বলতেছি। আর 3000, তার মানে ক্যালকুলেশন করলে 630 টাকা। এটা 630। মুনাফা, এটা চক্রবৃদ্ধি মুনাফা। জাস্ট খুবই সোজা অঙ্ক, কঠিন না, এর বেশি কঠিন অঙ্ক হবেই না, এইটাই সর্বোচ্চ কঠিন অঙ্ক। বুঝতে পারছো? এখান থেকে এত কঠিন প্রশ্ন হবে না, খুবই সোজা প্রশ্ন হবে। ও তোমাদের যেটা বলতেছিলাম যে আসলে তোমাদের তো দুইটা অধ্যায় শেষ করলাম, 2.1 আর 2.2। এখন বিষয়টা তোমাদের একটা পরীক্ষা দেওয়া লাগবে, কারণ তোমরা যেমন হচ্ছে প্যাটার্ন অধ্যায় দিছিলা, এক অধ্যায় পরীক্ষা দিয়েছিলা, মোটামুটি সবাই ভালোই করছিলা। এখন আমি চাচ্ছি সবাই পরীক্ষা দিবা, সবাই পরীক্ষা দিবা এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে এই এমসিকিউ টাইপের পরীক্ষা একটা দিবা। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আজকে তো কয় তারিখ? 8 তারিখ না? আজকে তো 8 তারিখ, তোমাদের ক্লাস আছে তো 15 তারিখে, আবার না 15 তারিখে পরে দিবা? আর আরেকবার বলবেন? মানে আমি বলতে চাচ্ছি যে তোমরা যখন প্যাটার্ন পরীক্ষা দিলে না তোমরা, তেমনি ভাবে এই যে আমি তো 2.1 এবং 2.2 শেষ করলাম, এই 2.1 এবং 2.2 এর পরে আরেকটা পরীক্ষা তোমরা দিবা। ওকে স্যার। স্যার কবে? হ্যাঁ, আমি আরেকটা ক্লাস তোমাদের নিব, সেটা হচ্ছে আগামী মঙ্গলবারে ক্লাসটা নিব। তারপরে 22 তারিখে তোমাদের পরীক্ষা হবে। কথা শুনে রাখো, ওকে 22/6/2021। যদিও অনেক আগেই বলে দিলাম, কারণ তোমরা প্রিপারেশনটা নাও, এখনো 15 দিন আছে। 22/6/2021 এই যে 2.1 2.2 এর উপরে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ঠিক আগেকার মতো। যেমন তোমরা গুগল ফর্মে আগে পরীক্ষা দিয়েছিলা, ওই যে কোথায় জানো প্যাটার্নে, ঠিক এরকম টাইপের প্রশ্ন 2.1 2.3 হবে, এবং 22 তারিখে পরীক্ষা দিবা তোমরা। বুঝতে পারছো? ওকে স্যার। হ্যাঁ। আর আরেকটা কথা, আগামী ক্লাসে আমি একটা নতুন মানে এরকম ধরনের, এটা বই পড়া তো শেষ, মানে এখানকার তো প্রশ্ন নাই, এখানে তো প্রশ্ন শেষ, 14 নম্বর পর্যন্ত প্রশ্ন ছিল। আমি হচ্ছে কিছু সৃজনশীল প্রশ্ন আগামী দিনকে আমি সলভ করব, ঠিক আছে? ওইটা তোমরা একটু দেখবে, যেহেতু বিগত সালের প্রশ্ন আমি সলভ করতে পারি, ঠিক আছে? বিগত সালে কেমন ওকে প্রশ্ন স্যার। হয়েছে ওইটা আগামী দিনকে আমি একটু সলভ করে দেবো। আর একটু মনে রাখো 22 তারিখে তোমাদের পরীক্ষা, এটা মনে রাখো, সেভাবে ওকে প্রিপারেশন। স্যার। আর এবারে এমন ভাবে প্রিপারেশন নিবা যেন সবাই মিলে 10-এ 10 পাও। আমি 10 মার্কে যদি নিই 10 মিনিট পাবে, 10-এ 10 স্যার এমসিকিউ পরীক্ষা হবে? টাইপ হবে, হ্যাঁ এমসিকিউ হবে, হ্যাঁ এরকম। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, তোমরা এখন লিভ নিতে পারো। সবাই কি চ্যাট বক্সে দিয়ে দিছো রোল? জি স্যার Yes, দিয়েছি। sir. স্যার আপনিও ভালো থাকবেন। হ্যাঁ, তোমরা ভালো থেকো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।